নমস্কার। শুরু করছি আজকের অনুষ্ঠান। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকবেন। তার কারণ ঈশ্বর আপনাদের সাথেই আছে, প্লাস আমার প্রচেষ্টা আপনাদের জন্য আমি যথেষ্টভাবে করে যাই যে যাদের আমি আমি যখন ঠাকুরকে ডাকি তখন একটাই কথা বলি, সবার ভালো রেখো, তারপরে আমাকেও ভালো রেখো। সবাই ভালো থাকলে আমি ভালো থাকবো। যারা কাকিমা জেঠিমা দাদু দিদার বয়সী অনুষ্ঠান যারা দূর অদূর প্রান্তর থেকে বসে বসে দেখছেন, তাদের চরণে অসংখ্য প্রণাম জানাচ্ছি। এবং দাদা বৌদি দিদিদের, বিশেষ করে দাদারা রেগে যান কেন দিদিরা বৌদিরা রাত্রে জেগে দেখেন, তবুও দাদা বৌদি দিদিদেরও প্রণাম জানাই এবং শুভেচ্ছা। ছোটো ছোটো ভাই বোনদের অত্যন্ত স্নেহ জানাই। অনুষ্ঠানটা তারতম্য সব থেকে বেশি গুরুত্ব হচ্ছে আপনারা সবসময় একটা জিনিসকে খুব ভালোবাসেন, যেটা হচ্ছে দেবাশিস তোমার টোটকাগুলো বলো না। কয়েকটা জিনিস ডিসিপ্লিন বলে দিই আগে। যারা আমার থেকে বয়স্ক বেশি তারা কখনো আমাকে দেবাশিসদা বা স্যার স্যার করবেন না। আমি কিন্তু না করেছি অনেকবার। তবুও কিন্তু এখনও কিছু কিছু মানুষ, মানে খবর আসে আমার কাছে, স্যার বলে স্যার এসেছিলেন, স্যার কবে আসছেন কলকাতায়, স্যার কোন মাসে আসবেন কলকাতায়। দাদাই রাখুন না, অসুবিধা কি দেবাশিসদা? আর যারা আমার থেকে বয়স্ক বেশি তাদের কি প্রবলেমটা কি আপনারা কেন বলতে পারেন না, কেন আপন করতে পারেন না যে দেবাশিস তুমি আমাদের ছেলের মতন, আমাকে ভাই এই কাজটা করে দিতে হবে। তা দেখুন আমি করি কি না। আমি আবার এগুলো পছন্দ করি না, কারণ আমাদের বংশের আদর্শটা তো একটু অন্যরকম, যার জন্য আমরা এগুলো পছন্দ করি না। পায়ে হাত দিয়ে প্রণাম করা আমি একদম একদম মানে একদম বাইরে, পছন্দ মানে একদমই বাইরে। মানুষকে পায়ে হাত দিয়ে প্রণাম করাটা আমি ঠিক পছন্দ করি না। সম্মান মনে রাখুন, শ্রদ্ধা যদি করেন মনে করুন, আমি খুব খুশি হব। টোটকা শুনতে চান খালি বারবার টোটকা, আপনারা জানি আমি, আপনারা বসে থাকেন খালি দেবাশিস তুমি টোটকা বলো তো, তুমি কিছু বলছো না, খালি টোটকা বলো না, কোনো কিছু বলো না। হ্যাঁ নিন বলছি শুনুন। আমি কিন্তু এভাবেই কথা বলি, চেম্বারেও এভাবে কথা বলি, আপনাদের সামনে টেলিভিশনের পর্দাতেও এভাবে কথা বলি। কেন? আমি আপনাদের, আপনারা আমার। দ্যাটস অল, ইটস মাই কনসেপ্ট, যে আমরা সবাই নিজের এক পরিবার যারা দেখছি। সুতরাং কী নিয়ে শুনতে চান? হরস্কোপ নিয়ে? নালে আবার রেগে যাবেন, কেন আমি এই নিয়ে করেছিলাম আগে যখন, তখন আবার খবর এসেছিলো দেবাশিস দাও কি আজকাল হরস্কোপ নিয়ে বলছে, আর মেইন কাজের কথাগুলো বলে না কেন? সত্যিই তো, বাস্তবটা তো সবথেকে বড় সম্মুখীন, বাস্তবটাকে তো নিয়ে চলতে হবে। বাড়িতে বাস্তু প্রবলেম, আমি কিন্তু একটা জিনিসকে ভয় পাই খুব, বাড়িতে বারবার বলছি। দেখবেন মন্দির পরিষ্কার থাকে, মন্দিরে ভক্তরা যায়, মন্দিরে একটা জায়গায় জুতো খোলা হয়, মন্দির ক্লিন করা হয়, সেখানে বসে মনটাকে একটু শান্তিপ্রিয় করা যায়। বেলুর মঠে গঙ্গার ধারে বসলে মনের আত্মশুদ্ধির চেতনা ঘটে, একটা আনন্দ পাওয়া যায়, একটা সুখ পাওয়া যায়। মা ভবতারিণীর মন্দিরের সামনে গেলে মন থেকে কষ্টটা যেন ভেতরে ভেতরে উজাড় করা যায়। ঠিক তেমনই নিজের বাড়িটাকেও যদি মন্দির করে নেওয়া যায় না, সেখানে কোনো কষ্ট দুঃখ থাকে না। শুধু কষ্ট দুঃখ কখন থাকে বলুন তো? যখন বাড়িতে বাস্তুর দোষ হয়ে থাকে। এবার বাস্তুর দোষটা কিভাবে হয়? বাস্তু যে দেবতা, বাস্তু দেবতা, ওনার ছবিটা আপনাদেরকে আগেও দেখিয়েছি, এখনও যদি থাকে আমি দেখানোর চেষ্টা করব। বাস্তু দেবতা কিন্তু মাটিতে শুয়ে থাকে এইভাবে। এবারে বাস্তু দেবতার নিয়মই হচ্ছে ঈশান কোণে মাথা থাকবে, তার উল্টো দিকে পা থাকবে। ঈশান কোণটা হচ্ছে উত্তর আর পূর্ব কোণ। আজকালকার ম্যাক্সিমাম বাড়িতে ভুলবশত হয়ে যায় কি, সেই সব সাইডগুলোতে টয়লেট, কিচেন, সেফটি ট্যাঙ্কের ওপরে আবার একটা বাথরুম। বাড়িতে এত নেগেটিভ এনার্জি গ্রো করে, এই বাস্তুর দোষটা প্রবেশ করে কার থেকে? রাহু গ্রহের থেকে। আপনারা একটু 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 হরস্কোপ টাচ করে, নাহলে আপনারা বুঝতে পারবেন না, নাহলে ব্যাপারটা এর সাথে কম্বিনেশনটা হবে না। যাদের হরস্কোপের 4th হাউসে রাহু আছে তাদের বাস্তু প্রবলেম অনিবার্য। তার কারণ আপনারা একটু মিলিয়ে দেখবেন, আপনাদের বাড়ির সামনেই ভ্যাট, নোংরা ফেলার জায়গা, নর্দমা, নোংরা আবর্জনার জায়গা 100 মিটারের মধ্যে থাকবেই থাকবে। আবার ঠিক সেই মানুষের হরস্কোপে 9th হাউস মানে ডেস্টিনি, ভাগ্যস্থান, একটা জিনিস গুরুত্ব দেবেন, ভাগ্যস্থানটা কিন্তু মারাত্মক। আর এই জ্যোতিষ বিদ্যাটাকে আমি এই জন্য আপনাদেরকে বলছি, আপনারা মানুন, যদি না মানেন আমি জোর করে মানাবো না, কিন্তু আপনারা মানুন। তার কারণ হচ্ছে এই জ্যোতিষ মানে একটা অঙ্ক, আপনারা জানেন তো, অঙ্ক ছাড়া কিছু হয় না। ডিগ্রি অঙ্ক, এই ম্যাথসের বাংলা কথা নাম হচ্ছে গণিত। এই গণিতটা পৃথিবীতে আবিষ্কার হয়েছিল জ্যোতিষীদের জন্যই, নাহলে গণিত সাবজেক্টটা আসতোই না।
তার মানে তখন সাবজেক্ট আজকের নয়। তাহলে এই যে 12টা ঘরের মধ্যে এক একটা ঘর দেখায়, অনেকে বলে না আমি দাদা বিদেশে যেতে চাই, আমার জন্য কিছু করা যায়? আচ্ছা আপনি বলুন, আপনি বিদেশে যেতে হলে কী করতে হবে? আমাকে তো হরোস্কোপ দেখতে হবে যে ওর বিদেশ যাত্রা আছে কি না। বিদেশ যাত্রা যেতে হলে 4th হাউসে রাখো না, 12th হাউসে থাকতে হবে, তবে তো বিদেশ যাত্রা করবে। দাদা আমার হাতে পয়সা টিকছে না, আমি অজস্র পয়সা কামাচ্ছি, অজস্র রোজগার করছি, কিন্তু একদম পয়সা থাকছে না, খালি খরচা খালি খরচা খালি খরচা খালি খরচা, আমার মাথায় ঢুকছে না কোথা থেকে খরচা হচ্ছে, কীভাবে খরচা হচ্ছে। আপনি দেখুন আপনার হরোস্কোপের একাদশে বৃহস্পতি বসে আছে, একাদশে বৃহস্পতি কখনো সুফল দেয় না। ঠিক সেরকম ভাগ্যস্থান সব থেকে ভাইটাল, কিন্তু একটা ভাইটাল জিনিস হচ্ছে ভাগ্যস্থান, নবম ঘর। এই জিনিসটা আপনাদের যেটা বলছি সেটা নোটিস করবেন, বারবার মাথায় রাখবেন। ভাগ্যস্থানে যদি শনি থাকে তাহলে মাথায় রাখবেন, যে ব্যক্তির ভাগ্যস্থানে শনি আছে সে আধ্যাত্মিক জগতের মানুষ কিছু না কিছুটা ওরা হবেই, এবং তার বাড়িতে মন্দির বলে কিছু থাকবেই। এ একদম গড়ায় গন্ডায় ধরা বাঁধা। আবার যদি সপ্তম স্থলে শনি বসে থাকে, বা রাহু বসে থাকে, বা মঙ্গল থাকে, বা শনি রাহু মঙ্গল থাকে, বা শুধু রাহু মঙ্গল থেকে থাকে, তাহলে কিন্তু আপনার প্রতিটা কর্মে বাধা দেবে, হওয়া কাজ, প্রত্যেকটা কাজে আপনার ফিনিশিংয়ে নষ্ট করে দেবে। আবার যদি ভাগ্যস্থান নবম ঘরে রাহু মঙ্গল বসে থাকে, বা রাহু আর শনি বা রাহু আর কেতু বসে থাকে, তাহলে আপনার বিপদ অনিবার্য। একটার পর একটা বিপদ কাটাবেন, একটার পর একটা বিপদ আসবে, একটার পর একটা বিপদ কাটাবেন, একটার পর একটা বিপদ আসবে। তাহলে বলবেন দেবাশিস দা এই মুহূর্তে কী করা উচিত? হ্যাঁ একদম, ভাগ্যস্থানে যাদের রাহু মঙ্গল একসঙ্গে বাস করছে, সঙ্গে সঙ্গে দুটো গ্রহকে কখনো রকম অ্যাটাক করা উচিত নয়। তার কারণ একজন তার ক্ষমতাটা কতটুকু, একজন যদি 40 ভাগ কাজ করে, আরেকজন যদি 60 ভাগ করে, 100% হয়। ওইটাই হলো ডিগ্রি, ওই ডিগ্রিটাই ক্যালকুলেশন করতে হয় যে কার ডিগ্রিটা বেশি আছে। মেবি আমি ধরে নিলাম রাহুর ডিগ্রিটা বেশি আছে, 60-তে আছে, বা 6 নম্বর ডিগ্রিতে খেলছে রাহু, 6-তে। এবার 6-তে যদি খেলে তাহলে রাহু আছে যদি 6-তে, তাহলে মঙ্গলটা 4-এ আছে, তাহলে 6 4 10 হলো। তাহলে আমাকে করতে হবে কি, রাহুটাকে ড্যামেজ করতে হবে। রাহুটা ড্যামেজ করতে হলে কি করতে হবে, আমাকে ছিন্নমস্তা পুজো করতে হবে। ছিন্নমস্তা পুজো কিভাবে হবে আমি দেখেছি তো আজকের দিনে, মানে আমি আমাকে দিয়ে উপমা দিয়ে বলছি, আমাকে দিয়ে, জাস্ট আমাকে দিয়ে। মানে কলকাতার বাইরে একটা গ্রামগঞ্জে একজন অ্যাস্ট্রোলজার বসেন। আমি যেখানে বেড়াতে গেছিলাম তো আমাকে সবাই বললো দাদা খুব নামকরা অ্যাস্ট্রোলজার, আমরা যাব, আপনি যাবেন আমাদের সাথে? আমি বললাম কেন এরকম করছো? বলে চলুন দেখে আসবেন, অন্তত বুঝতে তো পারবেন, আপনি কিছু না বললেও বুঝতে পারবেন। তো তারা গেছে। এবার যদি বলেন যে দেবাশিস দা আপনি তো অ্যাস্ট্রোলজার, আপনার সাথে তারা কেন গেছে? তারা এই জন্য গেছে যে আমাকে বলেছে যে আপনি যে অ্যাঙ্গেলে পুজোটা করেন তারও পুজোর কথাটা শুনবেন। আমি সেক্ষেত্রে গেছিলাম, সেটা বেশি দূরও নয়, মেদিনীপুর এরিয়াতে গেলাম। তিনি বলল ছিন্নমস্তা পুজো হবে। বলল তাহলে আমার কি করতে হবে? বলল 3,500 টাকা খরচা লাগবে, আজকে টাকাটা দিয়ে গেলে আমি রাত্রে ক্রিয়াযোগে বসবো, পরশু দিনকে দিয়ে দেবো। উনি বললো আমার কমপ্লিট হবে তো জিনিসটা? বললো হ্যাঁ হ্যাঁ একদম। ঠিক আছে পরের দিন আসবো আমরা, এই বলে উনি আসলো, আমরা এসে বসে কথা বলছি। আমি জানি না উনি কীভাবে কোন ছিন্নমস্তা করবেন, কিন্তু আমি যেটা করি সেটা বলি। প্রথম ছিন্নমস্তা পুজো করতে হলে আমাকে প্রথম নক্ষত্রটা দেখতে হবে, কোন নক্ষত্রে করছি। পুষ্যা নক্ষত্র হলে ভালো হয়, কৃত্তিকা নক্ষত্র হলে ভালো হয়, ভরণী নক্ষত্র ডেঞ্জারাস, ওখানে হলে ভালো হয়, 1 নম্বর। 2 নম্বর দিনটা কিন্তু হওয়া চাই বুধবার। 3 নম্বর হচ্ছে ছিন্নমস্তা পুজো করার 4টে অধ্যায় আছে। একটা অধ্যায় হচ্ছে মায়ের কাছে বসে সম্পূর্ণ মায়ের পুজো, ধূপ দিয়া সাকি মানে প্রদীপ, যেটা কামাখ্যা, অ্যাকচুয়ালি আমি খুব কামাখ্যাটাকে নিয়ে চলি তো, যার জন্য প্রদীপটাকে সাকি ওরাও বলে, ওরা আমি বলতে অভ্যস্ত হয়ে গেছি, কারণ অসমীয়া ভাষাটা আমি খুব ভালো জানি, যে লাহে লাহে চলিব এই ফেলে হারিব, এইটা আমি খুব ভালো বুঝি। তো মাকে সাকি দিয়ে পুরো কমপ্লিট ষোড়শ প্রচারে পুজোটা করতে হবে। করার পরে এবার মাকে সিঙ্গার মানে বস্ত্র, টায়রা, টিকলি, নোয়া, শাখা, পলা, প্লাস 17 রকমের ফল, ডালি সাজিয়ে মাকে নিবেদন করতে হবে, ফল আহার। তারপরে চাল কুমড়োকে নিবেদন করতে হবে পশু রূপে, চাল কুমড়ো বলি দিতে হবে। দেবার পর মন্দির প্রাঙ্গণে সাকিগুলো জ্বলবে, ওই প্রদীপ জ্বলবে, প্রদীপ আর ধূপ জ্বলবে, সব অন্ন থালা, সব মায়ের ওই প্রসাদ ডালি থাকবে। সেখানে বসে অন্তত মিনিমাম আমি যদি করি
তো আমি 1008 প্রথম মা ছিন্নমস্তার বজ্রবৈ ওং আং হিং সিং ক্লিং বজ্রবৈ রেচনি অং ফট স্বাহা, এটা 1008 বার জপটা আমি করব। জপের ধারা হচ্ছে 12,000, আমি 1008 করব। আমার থেকে 50 মিটার দূরে একজন বসে সে 2016 বার করবে, তার থেকে 50 মিটার দূরে বসে সে বাকিটা করবে, তার থেকে 50 মিটার, 4 জন জপটা শেষ করবে। মোটামুটি 10,080 বার জপটা শেষ হয়। এই জপটা যখন কমপ্লিট হবে তারপরে মায়ের ভোগান্ন হবে। ভোগটা হতে হতে সকাল হয়ে যায়। এইবার রাত্রে যে ছাগ বলিটা দেওয়া হলো বা আপনার চাল কুমড়োটা বলি দেওয়া হলো বা যেটা বলি দেওয়া আখ বলি দেওয়া হলো, যে যেখানে যে প্রথায় করে যেভাবে করে, সেটা যখন রাত্রে মাকে ভোগ নিবেদন করা হচ্ছে, প্রথম যে মায়ের ভোগটা যে চাল কুমড়োর তরকারিটা যেটা তৈরি হবে সেটাকে দেখতে হবে নক্ষত্রটা কি পড়ছে রাত 12টার পরে। সেই নক্ষত্রের জঙ্গলে যেতে হবে, গিয়ে শিবা ভোগ বলে, শিবা জঙ্গলে মাটির ভাঁড়, মাটির পাত্রের মধ্যে জল, মাটির গ্লাসে জল, শিবাভোগ দিয়ে ওখান থেকে 100 মিটার দূর থেকে দাঁড়িয়ে দেখতে হবে মা ছিন্নমস্তা জপটা করতে হবে। যদি ছিন্নমস্তা পুজো একদম প্রকৃতভাবে রিয়েল হয় তাহলে শিবাভোগ মানে শ্রীগাল আসতে বাধ্য সেখানে, সেই জঙ্গলে। কেন কি, এবার তাহলে বুঝুন যে পুজোর স্থলটা কোথায় হওয়া উচিত, সেটা কারোর বাড়িতে না, সে জঙ্গল স্থানে। যার জন্য রাজরাপ্পা আজকে ভৈরবী নদী আর দামোদর নদীর দুজনের সঙ্গমস্থলে পাহাড়ের কোলে জঙ্গলের মধ্যে ছিন্নমস্তা দেবীর মন্দির, যেখানে বাঘ সিংহ আসতেই পারে। সেটা যদি কলকাতা শহরে বা যে কোনো শহরে টাউনের মধ্যে ঘরের মধ্যে প্রকাশ্যে আমি মূর্তি রেখে পুজো করলাম, সেখানে শিবাভোগ কি দেওয়া যেতে পারে? নিশ্চয়ই শিবাভোগ দেওয়া যাবে না। আর বিনা শিবাভোগে ছিন্নমস্তা পুজো হবে না। যখনই শিবাভোগ দেওয়া হলো তারপরে কিন্তু কামিনী দেবীর পুজো করতে হবে। তার কারণ হচ্ছে প্রত্যেকটা দেবদেবীর মূর্তি কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে একটা দেবী এই হাতে এটা নিয়ে আছে, কেন আছে? ওই দেবাদিদেব মহাদেব তো ত্রিশূল নিয়ে আছে, তাহলে ওই দেবীর মানে অভয় মুদ্রা বর মুদ্রাটা এমন কেন? তাহলে মেনশনটা করতে হবে যে নিচে কামিনীর পুজোটা করতে হবে, কাম রূপে কামে তৃপ্ত যারা দুজন রয়েছেন তার উপর পদ্মফুলে দেবী ছিন্নমস্তা বিরাজিত। তাহলে কি তাদের পুজো করে সন্তুষ্ট করতে হবে যেন তাদের আশীর্বাদ পেয়ে মায়ের পুজোটা করতে পারি। মাকে পুজো করার আগে সারণিনী বর্ণিনী দুপাশে যে দুজন দেবী রয়েছেন, যে রুধির পান করছেন, মা যা তাদেরকে রুধির কথার মানে কি দেখুন, এগুলো পড়াশোনার ব্যাপার, চ্যাপ্টার একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। রক্তটাকে রুধির উচ্চারণ করা হয়, রুধির পান মানে কি মা নিজেও পান করছেন, সারণিনী বর্ণিনীকেও পান করাচ্ছেন। এটি হলো ছিন্নমস্তা রূপ। এনার আর এক নাম প্রচণ্ড চণ্ডিকা, আর এক নাম বজ্র বৈরোচনী। শিবাভোগ দেওয়ার পরে সারণিনী বর্ণিনীর পুজো আরম্ভ হবে। সারণিনী বর্ণিনীকে সন্তুষ্ট করতে হলে ভোর 3:30, সেদিন আর হবে না, তার পরের দিনকে আবার রাত ভোর 3:30টার সময় তাদের ভোগ জঙ্গলে গিয়ে চড়াতে হবে সারণিনী বর্ণিনীর। সেটা কি ভোগ হবে? সেটা ফলের মধ্যে আলতা ঢেলে দেওয়া যেতে পারে যাতে রক্তাক্ত বর্ণ হয়, দিয়ে সেই ভোগটা ওখানে দিতে হবে। এবং যে কোনো পশু এসে সেই ভোগটা কিন্তু জিভে একবার ঠেকাবে। তবে সারণিনী বর্ণিনী হলো, পুজোটা শেষ হলো। ভালো করে মাথায় নিলেন, মায়ের পুজোটা মাত্র শেষ হলো। এইবার যে যন্ত্রমটা তৈরি হবে সেটা হচ্ছে প্রচণ্ড চণ্ডিকা দেবী ছিন্নমস্তার যন্ত্রমটা, ঊর্ধ্বমুখী নিম্নমুখী ছিন্নমস্তার যন্ত্রমটা। ওই স্ট্রাকচারে একজন ভোরবেলা স্নান করে সূর্য ওঠার আগে ওই রূপোর যন্ত্রমটার উপর রেখে হাত দিয়ে খোদাই করবে, আর মাঝখানে হুম বীজ মন্ত্রটা লিখতে হবে, বীজ। ওনার লেখাটা শেষ হলো। এইবার মাকে যে ভোগটা দেওয়া হয়েছিল, যে সাকিটা ছিল, সাকিতে 3 ঘন্টা 4 ঘন্টা ওই খোলা যন্ত্রটাকে চুবিয়ে রাখতে হবে। তারপরে সেটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে মায়ের যে অর্ঘ্যটা চড়ানো হয়, বিভূতিটা যখন হোমটা হলো, মাঝখানে হোমের কথাটা তো বলতেই ভুলে গেলাম, যে হোমটা হবে, হোমটা 11 জন মিলে হোম হবে। 11 জন মিলে হোম করার উদ্দেশ্য একটাই হচ্ছে যে একাদশ বিংশতি ধরে ছিন্নমস্তা পুজো চলেছে, একাদশ বিংশতি রূপে ছিন্নমস্তা পুজো, সন্তুষ্টা দেবীর প্রকর্তিতা সিদ্ধ বিদ্যা ছিন্নমস্তা বিদ্যা। 11 জন মিলে ওং অ্যাং সিং হুং বজ্রবৈরোচনী প্রচণ্ড চণ্ডিকা হুং পট স্বাহা, ওং অ্যাং হ্রিং ক্লিং চং বজ্রবৈরোচনী হুং পট স্বাহা, এই যে উচ্চারণগুলো এক সুরে এক তালে এক স্টাইলে হবে। 11 জন মিলে কমপ্লিটলি 1008 বার, এই একবার করে 1008 বার আহুতি পড়বে। প্রতিটা হোমের নিয়ম আমি আপনাদেরকে বলি। আজকালকার যুগের হোমের অনেক রকম নিয়ম তৈরি করে, কিন্তু হোমের নিয়ম হচ্ছে হোমটা যে সাজানো হবে, সাজানো জনি স্টাইলে সাজানো হবে হোম, যেটা কামরূপ কামাখ্যাতে হয়। আর একটা হবে শ্রীযন্ত্রম রূপে,
এতে হচ্ছে হোমের স্ট্রাকচার। কাঠ 4টি ফেলে দিলাম, চালালাম, এটা দিদিভাই দাদারা এটা হোম বলে না। একটা ত্রিভুজ করে এই কাঠ দিলাম আর একটা এই ত্রিভুজকে কাঠ দিলাম, অ্যাটলিস্ট ওটা যোনি স্ট্রাকচারই হচ্ছে, কিন্তু শ্রীযন্ত্রম রূপ নিচ্ছে, ঊর্ধ্বগামী নিম্নগামী। আর কামাখ্যায় যেটা হয় সেটা সম্পূর্ণ যোনি স্টাইলে হয়, একদম এরমভাবে দিয়ে সেইখানে অগ্নি প্রবাহ করা হয়। এইবার যখন আগুনটা যখন হোমে অগ্নি দেওয়া হবে, তখন তো পাটকাঠিটা আগুন ধরাতে হয়। পাটকাঠিটা ধরানোর আগে, হোম করার আগে অগ্নি দেবতার পুজো করতে হয়। অগ্নি দেবতার পুজো করতে হলে কী বলতে হবে? ওং অগ্নিং প্রজ্বলিতং বন্দে জাত বেদং হতাশনং সুবর্ণবর্ণ মমলং সমৃদ্ধং বিশতামুখং, এই বলে 3বার ঘুরিয়ে একবার একটু আগুনে ঢাকাতে হবে। আবার বলতে হবে ওং অগ্নিং প্রজ্বলিতং বন্দে জাত বেদং হতাশনং সুবর্ণবর্ণ মমলং সমৃদ্ধং বিশতামুখং, আবার ঘুরিয়ে একবার দিতে হবে, আবার একবার, কিন্তু সেম। এবার হোমটা শেষ হলো। হোমে একটা কলসে 11 জন স্পর্শ করবে। জলটা যখন দেওয়া হবে তখন কি বলা হবে? ওং গুজ্জতি গুজ্জতি গোপ্তিতাং গৃহণবাং কৃত জপং মে দেবী তৎপ্রসাদাৎ সুরেশ্বর সুরেশ্বরী ওং শান্তি ওং শান্তি ওং শান্তি, এই দেওয়া হলো। এবার অর্ঘ্য বিভূতি, এই অর্ঘ্য আর বিভূতিটা যাবে যন্ত্রের মধ্যে। যখন যন্ত্রে যাবে তখন 4 জন জপ করবে ছিন্নমস্তা, যে মানুষটার নামে পুজো হচ্ছে তার জপ হবে। জব করার পর ওটা রাতারাতি অন্ধকারের মধ্যে ওটাকে একদম বন্ধ করে সিল করা হবে, সিল করে আংটাগুলোকে আটকে দেওয়া হবে। আপনারা এটা কখনো ভাববেন না যে দেবাশিস মুখার্জির যে কোনো তাবিজ কবচ যদি বানিয়েও কোনো দিন দিয়েছে কাউকে, তার মধ্যে হিরে মাণিক্য আছে। ওর মধ্যে আপনারা ফুল বেলপাতা আর অর্ঘ্য মানে ওই বিভূতি ছাড়া কিছু পাবেন না। ওর মধ্যে আমার প্রেরণা পুজো শক্তি থাকে, আর কিছু থাকে না। এইবার সেই ছিন্নমস্তা যন্ত্রটি দিন দেখে ধারণ করে তাকে ধারণ করানো হবে বুধবার। এবার আপনি আমাকে বোঝান 3,500 টাকায় কী করে ছিন্নমস্তা পুজো হলো? বলুন। আজকে দিল, পরশু দিন হয়ে গেল, এবার বলুন কী করে হলো? তাহলে প্রত্যেকটা পুজো আজকালকার দিনে এইভাবে চলছে বলে প্রত্যেকটা পুজোতে কোনো কাজ হচ্ছে না। ফের ঘুরে তারা ঠিক দেবাশিসদার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু তার মধ্যে আমিও একটা মানুষ, আমি কিন্তু কন্টিনিউয়াসলি প্রফেশনালি এত লোকের করতে পারি না। তার কারণ আমার কিন্তু পুজোটা প্যাশন, পুজোটা কিন্তু আমার আর্থিক রোজগারের রাস্তা নয়। কারণ 1970 সালে আমি 76 সালে না, 19 কত সালে, মানে 1900 বোধহয় তখন 90 সাল হবে, 90 সাল অবধি আমি দেখেছি, 90, 92 না 95 সাল হবে তখন দেখেছি আমাদের বাড়িতে সেই জমানাতে 18-19 খানা গাড়ি কালীঘাটের বুকে ফরেনার আমাদের বাড়িতে আসতো। আমাদের বাড়িতে এখন অবধি দেখবেন বাড়িতে গেলে কার্পেট পাতা আছে পুরো ঘরে ঘরে, কারণ সে ব্রিটিশ আমলের হেরিটেজ টাইপের বাড়ি আমাদের। আমাদের ঠাকুর ঘর আলাদা, ভোগ ঘর আলাদা, সব কিছু আলাদা আলাদা আলাদা। আমাদের যে ঘরে রান্না হয়, যে ঘরে রান্না করে লোক খেতে বসে, ওই ঘরে 100 জন খেতে বসতে পারবে। সেই বংশ থেকে বিলং করে আসছি আমি। সেই সত্যানন্দগিরি মহারাজের ওই চরণ স্পর্শটা পেয়েছি, আদর্শটা পেয়েছি। পুজো করি কাকে? আমার সত্যানন্দগিরি মহারাজকে, তার পুজো করি। উনি কার পুজো করতেন? আমার দাদুর গুরুদেব ছিলেন। কে ছিলেন? গুরু নানকের বড় ছেলে শ্রী বাহেগুরু। তাহলে এবার বুঝে দেখুন তো আমাদের জেনারেশনটা কীভাবে চলে আসছে। আমাদের একটা জেনেটিক, মানে এখানে পয়সা দিয়ে কেনে বেচা যাবে না আমাকে। পুজো প্রসিজার মেনটেন করে করব, তাতে বাবা যার ইচ্ছা হয় করাও, না হয় করিও না। আমি একটা অ্যাস্ট্রোলজার, আমি একটা বাস্তুবিদ, আমি বাস্তুটাকে ভালো বুঝি, যার জন্য আপনাদেরকে আমি একটা অ্যাডভাইস দিই সব সময়, যে আপনারা বাড়িটাকে ঠিক রাখুন। আমার প্রেরণা, আমি ভেতর থেকে কথা বলছি। আপনাদের বাড়ির সকল মনস্কামনা পূর্ণ হবে, আপনারা ভালো থাকবেন, আপনাদের কখনো অর্থের কষ্ট হবে না, অন্যের অভাব দেখা দেবে না, বাড়ির সন্তানরা ভালো থাকবে, সব ঠিক থাকবে। তারপরেও তো কিছু জিনিস হয় আজকের ডেটে, আমি জানি যে ছেলেমেয়েরা এখান থেকে, আপনি কলকাতা থাকেন, হয়তো দেখা যাচ্ছে ব্যাঙ্গালোরে পড়াশোনা করছে, কেউ চেন্নাইতে পড়াশোনা করছে, আপনারা খোঁজ খবর রাখতে পারেন না কী করছে। আপনারা জানেন ছেলেরা ভালো পড়ছে, পরে গিয়ে দেখতে পান যে একটা মেয়ের সাথে প্রেম করছে ছেলে, বা ওই মেয়েটাকে দেখলেন একটা ছেলের সাথে প্রেম করছে। আপনি তখন মাথা খারাপ হয়ে গেল যে আমার বংশের মান সম্মান আমি কী করে রাখবো? আমি আছি না, আমি আছি, বুঝে নেবো। এবার আমি পুজো করতে করতে যদি তার মধ্যে কেউ কিছু পালিয়ে গিয়ে বিয়ে করে, সেই জন্য আমি দায়িত্ব নিতে পারবো না। তারপরে আমি চেষ্টা করবো তাকে কী করে ফিরিয়ে আনা যায়, সেটা আমি চেষ্টা করতে পারি। কিন্তু এটা আমি সবসময় একদম অল ইন অল আই এম জাজ, ইটস নট ফেয়ার। এটা কখনোই ভালো না, এটা সম্ভব নয়। আমি জানি যে আমার অনুষ্ঠান আপনাদের কেমন লাগে বা না লাগে, আপনারা বলেন, কিন্তু কি জানেন তো, সত্যি কথা বলতে মনের একটা কথা বলি, মনের কথা হচ্ছে, একটা সাধক তো খালি সম্মান চায় না। আমারও তো গেরুয়া ড্রেস ছিল, গেরুয়া তো পরতাম না, লালটা পরতাম, লাল ড্রেস ছিল, বড় বড় চুলদারি ছিল, সব জায়গায় যেতে পারতাম না। কেন বলুন তো? আপনাদের মতো কারোর বাড়িতে যদি কোনো দিন যেতাম, পাশের বাড়ির লোক বলতো, দেখেছো তান্ত্রিক নিয়ে এসছে, মানে খারাপ করছে।
তারপরে বাইরে এই তারাপীঠে যখন যেতাম তখন দেখতাম যে পুজো জানে না সে আমার সামনে বসে বলছে ওং ভিক্টোরিয়া নেমো চিড়িয়াখানা সাহা। আমি আরেকজনকে দেখছি বড় নাম করা বিরাট তান্ত্রিক, সে হোম করতে গেল, হোম করতে গিয়ে নেশাগ্রস্ত অবস্থা, ওপর থেকে নিজে উল্টে পড়ে গেল, সে ঘি সব উল্টে নিজে গড়াচ্ছে। কিন্তু আমাকে আমার দাদু বলে যাননি তোমাকে লাল বস্ত্র পরে থাকতে হবে, তোমাকে সন্ন্যাসী হতে হবে, আমাকে বলেছিল তান্ত্রিক হতে হবে, তন্ত্র সাধক হতে হবে। আমি হয়ে দেখিয়েছি ওনাকে। আমি উনি যেখানে আছেন আজকে আমার অনুষ্ঠান দেখছেন, উনি গর্ব করে বলছেন যে হ্যাঁ ও হয়েছে। আমার বংশে আর কেউ হতে পারলো না, একজনই কিন্তু আমার নাম রেখে গেল। সত্যি আমি সেটা হতে পেরেছি বলে আমি গর্বিত কার হয়েছি, ওনার আশীর্বাদ আর আপনারা যে গুরুজনরা দেখছেন আপনাদের আশীর্বাদে। পয়সা রোজগার মুখ্য রাস্তা নয়, পয়সা রোজগার রাস্তা অনেক আছে। আমি যদি গাছতলাতে বসি সেখানেও আমি পয়সা পাবো, আমার অন্যের অভাব নেই। আমাদের হোটেল আছে, আমাদের বাড়ি আছে, আমাদের কোনটার অভাব আছে বলুন তো? গাড়ি আছে, বাড়ি আছে, সব আমাদের আছে, তা আমাদের তো কিছু দরকার নেই। মানুষ তো আহারের জন্য, দুটো পেটের জন্য লড়াই করে, তো আমার তো সে দরকার পড়ে না, হাত খরচ নেই সেরকম বেশি। কিন্তু আমার প্যাশন, আমি ভালোবাসি আপনাদেরকে, আমি ভালোবাসি পুজোটা, আমি ভালোবাসি সবাইকে নিয়ে চলতে। জানি না কেন এটা আমার মধ্যে একটা কেন, আমি সবসময় বলেছি বাস্তবটাকে মানার চেষ্টা করবেন, কখনো ভুলে যাবেন না। আর গাছ যদি শিকড়টাকে ভুলে যায় সে ওপর দিকে বাসি বাড়তে পারে না, মাথায় রাখতে হবে, অতীতকে ভোলা চলে না। আর জীবনে কেউ কোনোদিন এক চান্স এত বড় জায়গায় আসে না। আমিও কিন্তু ওই গলায় একটা গামছা দিয়ে আর ওই ছেঁড়া লাল শালু পরে কিন্তু আমিও পাহাড়ে কাটিয়েছি, আমিও কিন্তু জঙ্গলের রাস্তা অনেক ঘেটেছি, আমিও মায়াং টায়াং না জাদুটোনা বিদ্যার জায়গাগুলো গুলিয়ে এসেছি। সোমবার করে আমার বসার কথা হয় যদি আমি কলকাতায় থাকি। যারা আপনারা পারদের শিবলিঙ্গ আর আমি অ্যান্টিক পিরামিডস, আমি আপনাদেরকে বলেছি দেখিয়েছি। অ্যান্টিক পিরামিডস হচ্ছে বাড়ির বাস্তুটার জন্য, এগুলো বিদেশি জিনিস, অ্যান্টিক জিনিস, এগুলো সত্যিই কাজ করে, ভালো কাজ করে। আপনারা বাড়িতে বসান, দেখবেন বেশি টাকা দাম তো নয়, ধ্বংস করে ফেলুন 2-5-7 হাজার টাকা দেবাশিস মুখার্জির নামে, পরে আমাকে একটা যা ইচ্ছা তাই বলবেন যেটা ফালতু লোক, বাজে লোক, বলার সুযোগটা আমি দেবো না। যাদের দোকান প্রবলেম হচ্ছে, এত জ্যোতিষী করে লাইফটাকে নষ্ট করবেন না। চুপচাপ একটা ক্রিস্টাল প্লান্ট, একটা স্বস্তিক পিরামিড বসিয়ে দিন, কেন টেনশন করছেন? আর বাচ্চাদের পড়াশোনার জন্য, একনিষ্ঠতার জন্য আগেই জ্যোতিষী দেখিয়ে 5টা পাথর প্লিজ পড়াবেন না, কারণ বাচ্চাটার বয়স 5 থেকে 7 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর, তার মধ্যে দেখি পোখরাজ পড়ে বসে আছে, এটা পড়ে বসে আছে। একটা বাচ্চা পোখরাজ পড়ার উত্তরাধিকারী বলুন তো? আর একটা জিনিস বলি, বহু মানে পুরুষ মানুষকে দেখেছি টাইগার স্টোন, বাঘের চোখের মধ্যে পাথরটা পড়ে আছেন। আমি আপনাদেরকে একটা ইনস্ট্রাকশনে ইমিডিয়েটলি ওটা খুলে ফেলুন, কেন তাহলে বাড়িতে বা মানসিক শান্তি কোনোদিন পাবেন না। এমনই একটা জিনিস, বাঘ কখনো মানুষকে সহ্য করতে পারে না, দেখলেই ঝাঁপায়। আর তার কালারের স্টোন হাতে পড়ে থাকলে আপনি কি বাড়িতে মানসিক শান্তি পাবেন? এগুলো কিছু লোক আছে ঘরে ঘুরে বিলি করে বেড়ায়, কারণ দাম তো বেশি না, 2 টাকা করে দাম, 5 টাকা দাম, 5 টাকা দিয়ে যদি 500 টাকা পাওয়া যায়, ভালো বিজনেস। কিন্তু আপনার ক্ষতিটা হচ্ছে সেটা কেউ দেখবে না। আমার কাজ হচ্ছে আপনার ক্ষতি হলে সেটা দেখার দায়িত্ব নিয়ে। এই জিনিসগুলোর আমার লেখা অসংখ্য বই, 13-14টা বই আছে, আপনারা জানেন। আমি বেশি আর এই অনুষ্ঠানে বর্ণনা দিলাম না, যতগুলো বই আছে বইগুলো আপনারা দেখুন, পড়ুন, প্রত্যেকটা টোটকা নিজে হাতে পুজো করুন, নিজের পুজো নিজে শিখুন, কোষ্ঠী কী করে বিচার করবেন নিজে ঘরে বসে নিজে শিখুন। সমস্ত বইগুলো দেখুন এখানের মধ্যে রয়েছে, প্রত্যেকটা বই। কি শত্রু থেকে পরাজয় কী করে করবেন, লাল কিতাব কষ্ট থেকে মুক্তি লাভের জন্য, যতগুলো বই আছে এই প্রত্যেকটা বই আপনারা পড়ুন, পড়ান। ক্রিস্টাল প্লান্ট আপনাদেরকে দেখিয়েছি, ক্রিস্টাল প্লান্ট দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। ক্রিস্টাল প্লান্ট আপনারা বসান দোকানে, ব্যবসাটা ভালো হবে প্রত্যেকটি জায়গায়, আমি তো বলেই দিয়েছিলাম। আর এই গণেশ রুদ্রাক্ষ কিছুদিনের মধ্যে লুপ্ত হতে চলেছে, যারা নিতে চান ইমিডিয়েটলি নিয়ে যান অরিজিনালটা, এরপরে ডুপ্লিকেট বেরোবে, বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্ট থেকে এটা কেন বিলুপ্ত হয়ে যাবে, এখান থেকে আর পাওয়া যাবে না। দেখছেন না বেশি একমুখী রুদ্রাক্ষ আমি কোনোদিন বিক্রি করি না, কেন ওই নকল জিনিস বিক্রি করা আমার পক্ষে শোভা পায় না, আমাদের বংশের ওগুলো নেই, যার জন্য আমি করি না, প্রয়োজন পড়ে না। জপের মেলা আপনাদেরকে বলেছি, প্রত্যেকটা মালা যেরকম জপ করবেন, যা করবেন, জপের মালা, প্রতিটা জিনিস এখানে রয়েছে। বা বাড়িতে যাদের প্রচণ্ড মাথা গরম হয়, দিদি বৌদিদের মাথা গরম হয়, এগুলো কিন্তু একটা টাইপ অফ স্টোন, দেখতে কিন্তু সুন্দর, কিন্তু একটা স্টোন টাইপের, কিন্তু এটা পড়ালে কিন্তু মাথা যে যন্ত্রণাটা, মাথা যে ব্যথাটা বা সেই উত্তেজনাটা, এটা কিন্তু একদম নির্মূল হয়ে যাবে। অনেকের গাঁঠে ব্যথা, প্রচণ্ড ব্যথা, কাকিমা জিটিমাদের, ভালো সেরে যাবে না, কমে যাবে। এই আংটিটার মধ্যে একটা রুদ্রাক্ষ আছে, এই আংটিটা যেই আপনি পরবেন, এই ব্যথাটা কিন্তু উপশম হবে আর ভালো থাকবেন।
কিন্তু মাপে মাপে হবে না দিদিরা বা কাকিমা জেঠিমারা, এই একই মাপের হয়, সুতো দিয়ে বেঁধে বেঁধে পড়তে হবে। এতগুলো জিনিস, প্রত্যেকটা জিনিস আপনারা যা চাইছেন, অষ্টলক্ষ্মী চৌকি পুজো করলে লক্ষ্মীর আগমন হয়। যেমন মা কামাখ্যা শিলার পাশে মহালক্ষ্মী আছে, যার পুজো করলে দেবীর আগমন ঘটে, অষ্টলক্ষ্মী চৌকি পুজো করলে আগমন ঘটে। আপনারা যদি কিনতে ইন্টারেস্টেড হন, যদি হন, তাহলে দেখুন নিচে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যাচ্ছে 5টা, ওই অ্যাকাউন্ট নাম্বারে আপনারা আগে ফোন করুন, আমার হেল্পলাইনে ফোন করে জেনে নিন কত টাকা লাগবে, প্লাস এক্সট্রা কোরিয়ার সার্ভিস চার্জ। কোরিয়ারে তো এখন যায় না, এখন একদম ইন্ডিয়ান পোস্টেই যায়, স্পিড পোস্টে। আপনার কত টাকা লাগবে, দেবাশিস মুখার্জির নামে যে কটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচ্ছে, যেটা আপনার পক্ষে প্রেফার করবে সুবিধা, আপনি ওই অ্যাকাউন্টে টাকাটা ফেলে ফোন করুন, এরা সঙ্গে সঙ্গে দেখে নেবে টাকা পড়েছে। আপনার জিনিসটা আমাকে জানাবে, যদি পুজোর জিনিস হয় পুজোর জিনিস, যদি এখান থেকে নিতে চান এই জিনিস, সেগুলো আপনার বাড়ির উদ্দেশ্যে পাঠানো হবে স্পিড পোস্টে। ধৈর্য হারাবেন না, ইন্ডিয়ান পোস্ট একদিনের জায়গায় 2 দিন টাইম না, 2 দিনের জায়গায় হয়তো 4 দিন নিতে পারে, কিন্তু আপনার বাড়িতে আপনার জিনিস গিয়ে পৌঁছাবে। তা আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন, তাতে কী হবে, আপনার নামের জিনিস আপনার হাতে যেন গিয়ে পৌঁছাবে, এটা চাই। কোরিয়ারে কি অনেক সময় ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ফের ব্যাক করে চলে আসে, যার জন্য স্পিড পোস্টে করে পাঠাই। এগুলো আপনারা একটুখানি মাথায় রাখবেন, কখনো অধৈর্য হওয়ার কোনো ব্যাপার নেই। আমি যদি একটা জিনিস 4 দিন পুজো করে পাঠাতে পারি, তো আপনি কেন 2 দিন একটু অপেক্ষা করবেন না দিদিভাইরা? আর আরেকটা কথা, অনেক দিদিভাই চলে আসেন আমার কাছে, দাদারা পছন্দ করেন না, দেখ সব জ্যোতিষী এরকম করে, তুমি আরেক জ্যোতিষীর কাছে যাচ্ছ। দিদি, দাদাকে মানাবেন, তারপরে আপনারা আসবেন, কেন কি দুজনে আসলে না আমার খুব ভালো লাগবে। বলে না, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি মিলে তার শোনে। আপনারা যদি ঠিক থাকেন তাহলে আমিও ঠিক আছি, চিন্তার কোনো কারণ নেই। আজকে আসছি, কিছু ভুল বলে থাকলে মাফ করবেন। নমস্কার।